এই যে হেজবুল্লাহকে হারিয়েছে বা অন্য কোনো ফোর্সকে হারিয়েছে, এই সব কিছু করতে পেরেছে কারণ আমেরিকা তাদের সাথে আছে, তাদের সাথে ছিল, এবং তারা জানে অ্যাবসলিউট গ্যারান্টি তাদের সাথে থাকবে। তো এইটা যতক্ষণ পর্যন্ত যে শুধু ইসরায়েলের রাজনীতি দিয়ে যুক্তরাষ্ট্র হবে না, যুক্তরাষ্ট্র আসলেই ইসরায়েল থেকে ডিলিঙ্ক করতে হবে। যে এখন ইউরোপ থেকে অনেক দেশ চায়নার সাথে ওরা বলছেন ওরা ডিলিঙ্ক করছে, চায়নার সাথে ভালো সম্পর্ক রাখবে, বাট চায়নার সাথে মানে চায়নার কাছে আটকে থাকবে না, ডিলিঙ্ক করে দিবে। তো যতক্ষণ পর্যন্ত বহির্বিশ্ব, রেস্ট অফ আস, আমরা সবাই, বাকি সব দেশগুলো, স্পেশালি এখানে আপনার সবচেয়ে বড় গুরু দায়িত্ব হলো মুসলমান দেশগুলোর, এই দেশগুলো আমরা সক্ষম হব না ইসরায়েলের রাজনীতি এবং যুক্তরাষ্ট্রের রাজনীতিকে ডিলিং করতে, ততক্ষণ পর্যন্ত ইসরায়েলের এই শক্তিটা থাকবে। 17 বছর বয়সীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়েছে, এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি? দেখেন, আসলে গণতন্ত্র মানে কি, এটার কোনো ফিক্সড ডেফিনেশন তো কোনো সময় ছিল না। আস্তে আস্তে ভিন্নতা আসতে পারে। 100 বছর আগে বিশ্বের অলমোস্ট কোথাওই নারীদের ভোট দেওয়ার ইসে ছিল না, অধিকার ছিল না। গণতন্ত্র মানে শুধু পুরুষ। আবার 150 বছর আগে চলে যান, যদি আমেরিকার মতো জায়গায় চলে যান, বা 150 বছর কি 70-80 বছর আগে চলে যান, আমেরিকার মতো জায়গায় চলে যান, যারা শ্যামবর্ণ, তাদেরও ভোট দেওয়ার ডিফ্যাক্টো অধিকার ছিল না, ডিজুর ছিল, মানে আইনগত ছিল, বাট আসলে পারত না দিতে। সো অধিকার ছিল না। সো এক এক সময় এই জিনিসগুলো চেঞ্জ হতে থাকে। কোনো জায়গায় 21 বছরে ভোট দিতে পারে, কোনো জায়গায় 18 বছরে ভোট দিতে পারে, বেশিরভাগ জায়গায় যদি 18 বছরে ভোট দিতে পারে। তো আমাদের দেশ জাতির জন্য কোনটা শ্রেয় সেটা আমরা নিজেরা বের করাটা, এটা আমাদের দায়িত্ব। সেখানে আমরা ভোট দিই 18 বছরে, কিন্তু আমরা প্রাপ্তবয়স্ক ধরি 21 পুরুষদের জন্য, নারীদের 18। প্রাপ্তবয়স্ক হিসেবে বলছি যে বিয়ে করার বয়স বা এই জিনিসগুলোর বয়স। ভোট দেওয়ার বয়সের সাথে, মানে আপনি যখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সরকার পরিচালনা কে করবে, এইটার অংশীদার আপনি যে বয়সে হতে পারেন, সেই বয়সে আপনি বাকি সব কিছু করতে পারা উচিত। এটা আমি পার্সোনালি বিশ্বাস করি। আপনি যদি 18 বছরে ভোট দিতে পারেন, তাহলে আর্মিতে 18 বছরে যেতে পারেন, তাহলে বিয়াও 18 বছরে করতে পারেন, অন্য যা যা পারমিটেড, লাইসেন্স, গাড়ির লাইসেন্স, এটাও 18 বছর পেতে পারেন। এই সব কিছু তাহলে করাটা গুরুত্বপূর্ণ। এখন যদি দেশ জাতি হিসেবে আমরা চিন্তা করি যে আমরা 16 বছরে নিয়ে আসবো জিনিসটা, তাহলে সব কিছু 16 বছরে আসা আমি মনে করি উচিত। তবে এখানে আরও কিছু প্রশ্ন আছে যে 16 বছর, 17 বছর, 18 বছরে আমাদের জ্ঞান কতখানি থাকে। ফিজিক্যালি ইউজুয়ালি 11 থেকে 13-র ভিতরে আমরা প্রাপ্তবয়স্ক হয়ে যাই, মানে ফিজিক্যালি, শারীরিক গঠনে কিছু দূর আর কি, মানে ইন দ্য সেন্স যে ন্যাচারাল কিছু প্রসেসিস আছে। কিন্তু আজকে আমরা যে শিক্ষা ব্যবস্থা বা যে সমাজ ব্যবস্থায় আছি, তাতে আমাদের মেন্টাল ম্যাচিউরিটি আসতে আরও বেশি সময় লাগে। আমাদের দেশে যদি সঠিকভাবে পড়াশোনা করেন, তাহলে 16 বছরে আপনি এসএসসি পাস করবেন। যদি সঠিকভাবে না করেন, যেটা মনে করেন শহরের বাইরে বা বড় নামকরা স্কুলগুলোর বাইরে বেশিরভাগ জায়গায় অনেক ধরনের পরিবার থেকে বাচ্চারা আসে, তাদের বয়স একটু এদিক ওদিক হয়ে যায়, 17-18 অনেকের হয়ে যায়, একটা ভাস্ট মেজরিটির হয়তো 17-18 হয়ে যায় এসএসসি পরীক্ষা দিতে দিতে। তো 16 বছরে যদি আপনি এসএসসি পরীক্ষাও না দিয়ে থাকেন, তাহলে আপনার মেন্টাল ম্যাচুরিটি কতখানি এসেছে যে আপনি সরকার নির্ধারণ করবেন, আপনি নিজের জীবন নির্ধারণ করবেন, বিয়ে শাদী করবেন। এই প্রশ্নগুলো আমার মনে হয় একটু বড় দাগে আলোচনা করা দরকার। আমি বলছি না 16 ভুল বা 17 ভুল বা 18 ভুল, কোনোটাই বলছি না। আমি বলছি এক হলো যে যেইটাই আপনি নির্ধারণ করবেন, বাকি সবগুলো ওইটাই হইতে হবে। কারণ আপনি ভোট দিতে পারবেন কিন্তু বিয়ে করতে পারবেন না, এটা তো হয় না, রাইট? মানে সরকার বিয়ার পারমিশন যে দিচ্ছে, তাকে আপনি নির্ণয় করতে পারবেন কিন্তু নিজে বিয়ে করতে পারবেন, এটা হয় ভাই? এটা যৌক্তিক মনে হয় আপনার কাছে? না। সো এটা সেম এক বয়স হওয়া উচিত, এবং এই বয়সটা কত হওয়া উচিত এটা নিয়ে আরেকটু আলোচনা হয়তো দরকার। যে কোনো একটা গ্রুপ বলল 17 আর 17, বা যে কোনো একটা গ্রুপ বলল 16, মানে আমি বললাম কালকে 15, একটা আলোচনা, এটা তো জাতিগত ব্যাপার না, একটা ব্রড আলোচনা দরকার। বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়েছে, হিন্দু নয়, আগস্টের পর বাংলাদেশ থেকে বেশি ভারতে গিয়েছে মুসলমানরাই। দেখেন, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমি পার্সোনালি এই প্রতিবেদনটা ভালো করে পড়িনি। সো এটা ভেতরে কি লেখা আছে কি না লেখা আছে, এটার কোনো বড় বিশ্লেষণ আমি দিতে পারবো না। আর কারা গেছেন, এটা তো ভাই আমরা মোটামুটি পরিষ্কার, মানে বিবিসির বলা লাগে না, আমরা জানি যে বাংলাদেশ ত্যাগ যারা করেছেন জুলাই মাসের পর বা জুলাই আগস্টের পর, তাহলে আওয়ামী দোসররা করেছেন। তো আওয়ামী দোসর তো ভাই, মানে আওয়ামীর যদি আপনি কি বলে নাম, এমপি লিস্ট নেন, চেয়ারম্যান লিস্ট নেন, আপনার কমিশনার কাউন্সিলর লিস্ট নেন, এরা কি মেজরিটি হিন্দু ধর্মাবলম্বী ছিল? না।
এরা মেজরিটি ছিল মুসলমান ধর্মাবলম্বী। তো পালিয়েছে তো এরা, কোনো ধর্মের লোক পালায়নি তো, আওয়ামী গোষ্ঠীর লোক পালিয়েছে, আওয়ামীর নেতাকর্মীরা পালিয়েছে। তো আওয়ামী নেতাকর্মীর মেজরিটি ছিল মুসলমান, তাহলে আমি তো চোখ বন্ধ করেই বলতে পারি যারা পালিয়েছে তাদের মেজরিটি মুসলমান। এটার জন্য আমার বিবিসিকে প্রয়োজন নেই, এটার জন্য আমার আলাদা কোনো পোলিং বা অন্য কোনো ডেটার প্রয়োজন নেই, এটা তো কমন সেন্স। সাইদির পক্ষে সাক্ষী হয় ভারতে বন্দী হয়েছিলেন শুকুরঞ্জন বালি, এবং একাধিক গণমাধ্যমে আসছে বিভিন্ন সময় গুমের ঘটনার সঙ্গে ভারতের নাম উঠে আসছে। এ বিষয়ে আপনি কি বলবেন? জি, মানে একাধিক রিপোর্টে কি আসছে না আসছে থেকে তার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সরকারি পর্যায়ে যে গুম কমিশনটা তৈরি করা হয়েছিল প্রাক্তন জাস্টিস মঈনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে। সেই গুম কমিশন কিছুদিন আগে তাদের প্রিলিমিনারি রিপোর্ট যেটা সাবমিট করে, সেই প্রিলিমিনারি রিপোর্টে ওনারা পরিষ্কার করেন যে ওনারা এনাফ আপনার এভিডেন্স পেয়েছেন, মানে পর্যাপ্ত পরিমাণে অলরেডি ইতিমধ্যে ওনারা এভিডেন্স পেয়েছেন যে বিদেশি সংস্থা এই অনেক গুমের সাথে জড়িত ছিল। সো এই গুম কমিশনের উপর আমাদের পুরো আস্থা আছে, জাস্টিস মঈনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে পুরো আস্থা আছে, এবং সেই হিসাবে গুম কমিশনের ওভারঅল আমাদের পুরো আস্থা আছে। সেই যেহেতু আস্থা আছে সেহেতু আমরা বিশ্বাস করছি এই ঘটনাটা অ্যাকচুয়ালি সত্যি, এবং এটা সত্যি যদি হয়ে থাকে তাহলে এখানে এই যে আমরা অনেক বছর ধরে কিন্তু হাসিনা এবং হাসিনা সরকার নিয়ে আমরা বেশ কিছু কথা বলে এসেছি অনেক বছর ধরে। আপনিও জানেন, আপনার চেঞ্জ টিভি চ্যানেলে অনেকবার বলেছি যে হাসিনার সরকার বিদেশি শক্তি, বিদেশি গোয়েন্দা সংস্থার শক্তির প্রয়োগ করে বাংলাদেশের সরকারি ক্ষমতা ধরে রেখেছে। এটা আমরা অনেক বছর ধরে বলে এসেছি। তো এই যে গুম কমিশনের প্রিলিমিনারি রিপোর্টের মাধ্যমে কিন্তু এই জিনিসটাই পরিষ্কার হয় যে এতদিন আমরা যেটা আশঙ্কা করতাম, যেটা বলতাম এবং অনেক সময় প্রমাণ দেখাতে চেষ্টা করতাম কিন্তু হয়তো গণমাধ্যমে দেখাতে সক্ষম হতাম না, সেটা এখন গুম কমিশন প্রমাণ করে দিয়েছে। আমরা প্রথম থেকে সত্যি বলছিলাম বাংলাদেশের জনগণের জন্য আপনাদের মাধ্যমে, এবং এটা মানে কতটা নিন্দনীয়, কতটা দুঃখজনক এটা আসলে ভাষায় আপনার এক্সপ্রেস করা সম্ভব না। এটা আমাদের সবাইকে বহু বছর আতঙ্কিত রেখেছিল। আমরা সবাই ভয় থাকতাম কখন আমরা গুম হয়ে যাই, আমাদেরকে অনেক সময় এরকম ভয় দেওয়া হতো আমাদের গুম করে দেবার। এগুলোর মধ্যেই আমরা ছিলাম 15-16 বছর। এখন সেটা কাটিয়ে উঠেছি। এই গুম কমিশনের রিপোর্টটা যখন ফুল রিপোর্টটা জমা পড়বে, ওনারাও বলেছেন বেশ কিছু সময় লাগবে ওনাদের, যতদূর আমি জানি। এবং অবভিয়াসলি মানে এত 16 বছর ধরে এত হাজার অন্যায় হয়েছে, এই যে গুম ধরনের অন্যায় হাজার হয়েছে, যে ওনারা অল্প কয়েকদিনে এটা পুরোপুরি তদন্ত করে বের করা সম্ভব না। কিন্তু প্রিলিমিনারি তদন্তে অলরেডি চলে এসছে যে বিদেশি সহযোগী ছিল তো এই জিনিসগুলো। তো এগুলোর আঙ্গিকে নতুন করে কিন্তু আমাদের এই দেশগুলোর সাথে সম্পর্কগুলো আবার সাজানো প্রয়োজন, এগুলোর আঙ্গিকে। ইসরায়েলি আগ্রাসন কেন কমছে না? কেন বিশ্বর মানবতার বড় বড় রাষ্ট্রগুলো চুপ রয়েছে? দেখেন, ইসরায়েলি আগ্রাসন কমবে না। এটা কেন কমবে না, এটা আপনার চ্যানেলের সাথে বোধহয় এর আগে আমি কয়েকবার কথা বলেছি যে যুক্তরাষ্ট্রের রাজনীতি আর ইসরায়েলের রাজনীতি একে অপরের সাথে সম্পৃক্ত। যুক্তরাষ্ট্রের রাজনীতির কোনো ইম্প্যাক্ট ইসরায়েলের উপরে পড়ে না, কিন্তু ইসরায়েলের রাজনীতির ইম্প্যাক্ট যুক্তরাষ্ট্রের উপরে পড়ে। যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে ক্ষমতাশীল দেশ, সব চাইতে মানে সিঙ্গল সুপার পাওয়ার। আর কোনো সুপার পাওয়ার নাই, কিন্তু বিশ্বে এখন একটা সুপার পাওয়ার। চায়না সুপার পাওয়ার হতে চেষ্টা করছে, কিছু দূর ভারতও সুপার পাওয়ার হতে চেষ্টা করছে, কিন্তু সুপার পাওয়ার আছে একটা মাত্র, যুক্তরাষ্ট্র। এবং ইসরায়েলের রাজনীতির সাথে ডিরেক্টলি সম্পৃক্ত যুক্তরাষ্ট্রের রাজনীতি, এবং সেইটার সুবিধা ইসরায়েলের নেতানিয়াহু সরকার নিচ্ছে। যে ইসরায়েল যদি যুদ্ধ ঘোষণা করে, ইসরায়েল যদি এই মুহূর্তে সৌদি আরব, ইরান, আপনার আরও 2টা দেশের সাথে যুদ্ধ ঘোষণা করে, যুক্তরাষ্ট্র যতই না চাক এই দেশগুলোর সাথে যুদ্ধ করতে, ইসরায়েলকে সাপোর্ট যুক্তরাষ্ট্র করবেই, করতে বাধ্য। এই জায়গা থেকে ইসরায়েল এটার অসৎ সুবিধা নিচ্ছে নেতানিয়াহু সরকার। কারণ ইসরায়েলের ভেতরেও কিন্তু কারেন্ট যে যুদ্ধ বা এই যে আপনার প্যালেস্টাইনের বিরুদ্ধে গত বছরের আগের বছর থেকে যে যুদ্ধটা শুরু হলো, অক্টোবর থেকে যে যুদ্ধ শুরু হলো হামাস কেন্দ্রিক, বা যুদ্ধ তো শুরু হলো আসলে প্যালেস্টাইনের জনগণের সাথে। 40, 50, 60 হাজার তো হামাস শুধু মারেনি, প্যালেস্টাইনের জনগণকে নৃশংসভাবে হত্যা করছে ইসরায়েলি সরকার, ইসরায়েলি IDF আর্মি। তো এইটা করার তারা সাহসও পেয়েছে, কারণ তারা জানে যাই হোক না কেন আমেরিকা তাদের সাথে আছে। সো এই যে হেজবুল্লাহকে হারিয়েছে বা অন্য কোনো ফোর্সকে হারিয়েছে, এই সব কিছু করতে পেরেছে কারণ আমেরিকা তাদের সাথে আছে,
তাদের সাথে ছিল এবং তারা জানে অ্যাবসলিউট গ্যারান্টি তাদের সাথে থাকবে। তো এইটা যতক্ষণ পর্যন্ত কোনোভাবে বদলানো না যাবে, যুক্তরাষ্ট্রের রাজনীতিতে একটা ইম্প্যাক্ট ফেলা না যাবে যে শুধু ইসরায়েলের রাজনীতি দিয়ে যুক্তরাষ্ট্র হবে না, যুক্তরাষ্ট্র আসলেই ইসরায়েল থেকে ডিলিঙ্ক করতে হবে। যে এখন ইউরোপ থেকে অনেক দেশ চায়নার সাথে ওরা বলছেন ওরা ডিলিঙ্ক করছে, চায়নার সাথে ভালো সম্পর্ক রাখবে বাট চায়নার সাথে মানে চায়নার কাছে আটকে থাকবে না, ডিলিঙ্ক করে দিবে। তো যতক্ষণ পর্যন্ত বহির্বিশ্ব, রেস্ট অফ আস, আমরা সবাই, বাকি সব দেশগুলো, স্পেশালি এখানে আপনার সবচেয়ে বড় গুরু দায়িত্ব হলো মুসলমান দেশগুলোর, এই দেশগুলো আমরা সক্ষম হব না ইসরায়েলের রাজনীতি এবং যুক্তরাষ্ট্রের রাজনীতিকে ডিলিঙ্ক করতে, ততক্ষণ পর্যন্ত ইসরায়েলের এই শক্তিটা থাকবে।